হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের ডে 3। আজকে ডে 3 ক্লাস চলবে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড ইনস্টিটিউশনস বলে যে চ্যাপ্টারটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, সেখান থেকে দুটো ক্লাস অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। তো আজকে ডে 3 এর উপরে ক্লাস হবে। তো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া এই রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস এই দুটো ক্লাস কিন্তু আমি প্রপার ওয়েতে নিয়ে থাকি। পুরো কোর্সটা তোমরা আমাদের কাছে পাবে, পুরো সুন্দরভাবে তৈরি করা, সাজানো গোছানো। তোমরা যদি ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, পুরো সেমিস্টার অর্থাৎ কি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে একটা সাবজেক্টে আমরা শুধুমাত্র একটা সাবজেক্টে কোর্স ফি নিচ্ছি 299 টাকায়, পুরো বছরের কোর্স ফি একটা সাবজেক্ট। তো দেরি না করে আজই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে যোগাযোগ করো। দেখবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। একদম পুরো পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পড়িয়ে দেবো। অর্থাৎ তোমার টেক্সট বই থেকে কোনো কিছু আমরা বাদ দেব না। আমাদের প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে তুমি কিন্তু পুরো বিষয়টাকে সম্পর্কে অবগত হতে পারবে, কোনো জিনিস আমরা বাদ দেব না। যদি আমাদের ডে 1 ডে 2 দেখো, এই অধ্যায়টাকে আমরা টোটাল 12টা অধ্যায় ভাগ করেছি, 12টা দিনে ভাগ করেছি। পুরো ক্লাসটা যাবে 12 দিনে, এবং এই 12 দিনের ক্লাস করলে তোমাদের এই লেসনটা পুরোপুরি কভার আপ হবে। আমরা বুঝিয়ে দেব, মক টেস্ট নেব, ইচ এন্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো দেরি না করে আজই আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হয়ে আমাদের এই 299 এর কোর্সে তুমি জয়েন হতে পারো। ইতিহাসের জন্য 299, আবার রাষ্ট্রবিজ্ঞানের জন্য 299, আবার বলতে থার্ড সেমিস্টার প্লাস ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু আমাদের কোর্স, যেহেতু ক্লাস 12টাকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, তোমার হচ্ছে সেমিস্টার 3 সেমিস্টার 4। তো আমি কিন্তু তোমাদেরকে একসাথে কম্বাইন্ড করে মাত্র 299 টাকা, অর্থাৎ আমাদের কোর্স ফি মাসে কিন্তু 20 টাকার বেতন। এবার তুমি ভাবতে পারো যে স্যার 20 টাকা বেতন কি করে হলো। দেখো, তোমার 5 মাস পড়বে তুমি থার্ড সেমিস্টারে, 5 মাস পড়বে তুমি ফোর্থ সেমিস্টারে। 5 হচ্ছে কত, 10 মাস ইন্টু 20 টাকা করে বেতন দিলে পারে কত হচ্ছে, 10 দুগুণ 20, 200 টাকা, এবং 99 টাকা হচ্ছে পার সাবজেক্টের রেজিস্ট্রেশন ফিস আমাদের সেন্টারে। তাহলে 299 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি হলো কিনা, দুটো সেমিস্টারের। এইভাবে মাসিক বেতন মাত্র 20 টাকার বিনিময়ে তুমি পড়ার সুযোগ পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান, তুমি পড়ার সুযোগ পাচ্ছ কিন্তু ইতিহাস। আমি নকশালবাড়ি কলেজের কিন্তু একজন গেস্ট লেকচারার ছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একজন বুক রাইটার হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স বইয়ের। সেক্ষেত্রে তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও যোগাযোগ করতে পারো। চলো এবার শুরু করব। মূল ক্লাসটি ধৈর্য ধরে শেষ অবধি করবে। আশা করি তোমরা ডে 1 ডে 2 এর ক্লাসটা দেখেছো, এবার ডে 3 এর ক্লাসটা দেখো। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সাংগঠনিক কাঠামো। সাংগঠনিক কাঠামোটা কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে কিন্তু লক্ষ্য ও নীতিগুলি বাস্তবায়নের জন্য 6টি প্রধান সংস্থা রয়েছে। আমি তোমাদেরকে বারবার করে বলছি যে লাস্ট ক্লাসে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কি করে হলো দেখেছি, উদ্দেশ্য নীতিগুলো দেখেছি, কতগুলো সম্মেলন হয়েছিল দেখেছি, কিন্তু আজকের ক্লাসটিতে ওর অধীনে কোন কোন সংস্থা রয়েছে, কটা সংস্থা রয়েছে ডিটেলসে জানবো। এই 6টা সংস্থার মধ্যে কি কি রয়েছে, সাধারণ সভা এটা 1 নাম্বার, নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল 2 নাম্বার, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 3 নাম্বার, ওছি পরিষদ 4 নাম্বার, আন্তর্জাতিক বিচারালয় 5 নাম্বার, এবং সচিবালয় হচ্ছে 6 নাম্বার। তাহলে কি কি বললাম, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয়। চলো আমার সঙ্গে সঙ্গে একবার বলো তোমরা কি কি বললাম। সবার প্রথমে বললাম সাধারণ সভা, তারপরে বললাম কি নিরাপত্তা পরিষদ, তারপরে বললাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে বললাম ওছি পরিষদ, তারপরে বললাম আন্তর্জাতিক বিচারালয়, এবং লাস্ট যেটা রয়েছে সচিবালয়। এই 6টা সংস্থা কিন্তু রয়েছে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের কয়টা সংস্থা পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, 5টি, 6টি, 7টি না 8টি? তাহলে তুমি কি বলবে, তাহলে বলবে 6টা সংস্থা রয়েছে। এই 6টা সংস্থা কি কি বারবার রিমাইন্ড করো। স্যার বলেছিল 6টা সংস্থার মধ্যে সাধারণ সভা বলেছিল,
স্যার বলেছিল নিরাপত্তা পরিষদের কথা, স্যার বলেছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কথা, স্যার বলেছিল ওসি পরিষদের কথা, স্যার বলেছিল আন্তর্জাতিক বিচারালয়ের কথা এবং স্যার বলেছিল সচিবালয়ের কথা। এই 6টা সম্পর্কে এই অধ্যায়ে আমরা ডিটেইলসে আলোচনা করলে কিন্তু আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, আজকে চলছে শুধুমাত্র ডে 3 ক্লাস, এরপরে ডে 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে, 11 আসবে এবং 12 আসবে। এরপরে আরো 9টা ক্লাস করলে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কভার আপ হবে। একটা জিনিস, একটা লাইনও কিন্তু আমরা বাদ দেবো না। কি বলেছে দেখো, এবার সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কিন্তু কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ডাউন করে নাও। যখন আমার কাছে পড়তে বসবে বা আমার ক্লাসগুলো করবে কন্টিনিউ, তখন কিন্তু তুমি খাতা নিয়ে বসো এবং যেই যেই জিনিসগুলো বলছি সুন্দরভাবে নোট ডাউন করে নাও। সময় একটু বেশি লাগবে, কিন্তু যা পড়া হবে একদম জেনুইন পড়া হবে, অ্যাকুরেট পড়া হবে। নেক্সট কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের সরকারি ভাষা হচ্ছে 6টি রয়েছে। এর মধ্যে এই 6টি ভাষা কি কি? আরবি রয়েছে, আর কি রয়েছে? চাইনিজ মানে চীনের ভাষা রয়েছে। নেক্সট কি রয়েছে? ইংরেজি রয়েছে। নেক্সট ফরাসি রয়েছে, রাশিয়ান রয়েছে এবং স্প্যানিশ রয়েছে। এবার তোমাকে বললো নিম্নলিখিত কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের ভাষা নয়। তোমাকে 3টা অপশন দিল, এর মধ্যে থাকবে এবং একটা অপশন থাকবে না। বলা হলো নিম্নলিখিত কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের ভাষা নয়। তোমাকে বললো স্প্যানিশ 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন বললো চাইনিজ, 3 নম্বর অপশন বললো রাশিয়ান এবং 4 নম্বর অপশন বললো হিন্দি। তাহলে কিন্তু হিন্দি কিন্তু এখানে হবে না। তাহলে 6টাই তোমাকে পড়ে রাখতে হবে, আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ, এই 6টি ভাষা। তাহলে এই পেজটার মধ্যে আমরা কি কি পড়লাম? এই পেজের মধ্যে আমরা পড়লাম সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা কয়টি? 6টি সংস্থা। কি কি ওটা অবশ্যই ভালো করে পড়ে নিবা। কি কি বললাম? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সচিবালয়। তারপরে কি বললাম? কোথায় সেই সদর দপ্তর রয়েছে এই সম্মিলিত জাতিপুঞ্জ, যেটাকে আমরা ইউএনও বলি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। এর সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, বা ইউএসএ আমরা বলছি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। এবং সম্মিলিত জাতিপুঞ্জের সরকারি ভাষা কয়টি রয়েছে? সরকারি ভাষা রয়েছে 6টি, আরবি, চাইনিজ, ইংরেজি, ফার্সি, রাশিয়ান এবং স্প্যানিশ। এই 6টা ভাষার নামও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। চলে আসবো নেক্সট আমাদের স্লাইডে। এখানে আমরা জানবো সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ। ওকে, কারা কারা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য? সনদের 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নং ধারায় সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ ও বাতিল সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে, যে কে এর সদস্যপদ পাবে এবং কার গ্রহণ হবে, কার বাতিল হবে। এই কথাটা কিন্তু সনদের 3, 4, 5 নং, 6 নং ধারায় বলা হয়েছে। 1945 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলনে যোগদানকারী 51টি রাষ্ট্রকে কিন্তু জাতিপুঞ্জের মূল সদস্য বা অরিজিনাল মেম্বার্স বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তাহলে 1945 খ্রিস্টাব্দের সান ফ্রান্সিসকো সম্মেলন, মনে রাখবা, সান ফ্রান্সিসকো সম্মেলনে যোগদানকারী 51টি রাষ্ট্রকে কিন্তু কি করছে? জাতিপুঞ্জ অরিজিনাল মেম্বার বলা হয়েছে, 51টি রাষ্ট্রকে। তাহলে যদি জাতিপুঞ্জের মূল সদস্য বা অরিজিনাল মেম্বার কতগুলো? 50, 51, 52 এন্ড 53। তাহলে কিন্তু 51টা বলতে হবে। ক্লিয়ার? নেক্সট বলছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে কোন শান্তিপ্রিয় রাষ্ট্রকে নতুন সদস্যপদ প্রদান করতে পারেন। তাহলে সাধারণ সভার সদস্য কারা হতে পারে? যারা শান্তিপূর্ণ রাষ্ট্র, অশান্তি যারা বাতাবরণ সৃষ্টি করবে তারা কিন্তু এই সাধারণ সভার সদস্য হইতে পারবে না। তাহলে সাধারণ সভা নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে, মানে আমি কি বললাম, 6টা সংস্থা, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়। তার মধ্যে প্রথম 2টা সংস্থা ছিল, একটা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ। তাহলে এই সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ দুজনে আলাপ আলোচনা করে কিন্তু কি করতে পারে? যারা শান্তিপ্রিয় রাষ্ট্র, যারা ভালো রাষ্ট্র, যারা কখনো ঝগড়া ঝামেলার মধ্যে খুব একটা বেশি জড়ায় না, সেই সমস্ত রাষ্ট্রকে চাইলে পারে এই সাধারণ সভার সদস্য কিন্তু করতে পারে। তাহলে কারা কারা সদস্য হবে সেটা বলে দিলাম, কত কত ধারায় হবে সেটা বলে দিলাম, সমস্ত জিনিসগুলো ডিটেলসে বলে দিলাম এবং অরিজিনাল মেম্বার 51 জন হবে সেটাও কিন্তু বলে দিলাম। চলো নেক্সট স্লাইডে আমরা চলে আসবো, পরবর্তীতে কি বলছে। এবার সাধারণ সভা সম্পর্কে, প্রথম সংস্থা সম্পর্কে আমরা জানবো। সম্মিলিত জাতিপুঞ্জের 1 নম্বর সংস্থা যেটা সাধারণ সভা, সেই সাধারণ সভা সম্পর্কে ডিটেলসে জানবো। তার গঠন এবং পরিচয় আমরা জানবো। সাধারণ সভা হলো সম্মিলিত জাতিপুঞ্জের সর্ববৃহৎ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্বমূলক সংস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে যদি বলে সব থেকে বড় সংস্থাকে, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে 6টা সংস্থা রয়েছে। সেই 6টা সংস্থার মধ্যে সব থেকে বড় সংস্থা হচ্ছে
কি বললাম? সাধারণ সভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে অধ্যাপক গেটেল সাধারণ সভাকে কিন্তু বিশ্বের নগর সভা বলেছেন। আবারও বলছি, অধ্যাপক গেটেল সাধারণ সভাকে বিশ্বের নগর সভা কিন্তু বলে অভিহিত করেছেন। তারপরে কি বলেছেন? সমস্ত সদস্য রাষ্ট্রই কিন্তু সাধারণ সভার সদস্য হওয়ায় কিন্তু একে বিশ্ব মানবের সংসদ বা পার্লামেন্ট অফ ম্যানকাইন্ড কিন্তু বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। আবারও বলছি, সমস্ত সদস্য রাষ্ট্রই কিন্তু সাধারণ সভার সদস্য। ঠিক আছে, সম্মিলিত দেখবেন যে যত সদস্য আছে সবাই সাধারণ সভার সদস্য, কিন্তু এদেরকে বলা হয় পার্লামেন্ট অফ ম্যানকাইন্ড। ওকে, বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা হলো 193। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে। বিশ্বের নগর সভা কাকে বলা হয়? সাধারণ সভাকে প্রশ্ন আসবে এখান থেকে। সব থেকে বড় সভা কি সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে? সর্ববৃহৎ সাধারণ সভা। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। লিখে নাও জিনিসগুলো, মার্ক করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, কোথা থেকে কি কি প্রশ্ন আসতে পারে মার্ক করে নাও, কমন পাবে 100%, কথা দিলাম। নেক্সট বলছে সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র সর্বাধিক 5 জন প্রতিনিধি কিন্তু পাঠাতে পারলেও কিন্তু তাদের ভোটাধিকার থাকবে শুধুমাত্র একজনের বা একটি রাষ্ট্রের। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? যে সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র কিন্তু একাধিক অর্থাৎ 5 জন মেম্বার পাঠাতে পারলেও একজন মেম্বারের শুধুমাত্র ভোটদানের ক্ষমতা বা অধিকার কিন্তু থাকতেছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট, ভোটদান পদ্ধতি কেমন হয়? সাধারণ সভার ভোটদান পদ্ধতি এবং অধিবেশন কেমন হয় সেটা একটু জেনে নেব। বলছে সনদের 18 নং ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। 18 নং ধারায় কিন্তু কি ভোটদান পদ্ধতি আলোচনা করা হয়েছে। সনদের 18 নং ধারায় সাধারণ সভার ভোটদান পদ্ধতি কেমন হবে সেটা আলোচনা করা হয়েছে। নেক্সট পয়েন্টে কি বলছে? বলছে সাধারণ সভায় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন কিন্তু প্রয়োজন হয়। 2/3 মানে কি? 3 জনের মধ্যে 2 জনের সমর্থন কিন্তু প্রয়োজন, তবেই কিন্তু সেটা পার্লামেন্টে পেশ হবে বা সেটা জয়যুক্ত হবে, না হলে কিন্তু হবে না। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে সাধারণ সভার বাৎসরিক অধিবেশন শুরু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন মাসে বাৎসরিক অধিবেশন শুরু হয় সাধারণ সভার? তাহলে বলতে হবে সেপ্টেম্বর মাসে প্রতি বছর। কোন সপ্তাহে? 3য় সপ্তাহের মঙ্গলবারে কিন্তু। ঠিক আছে, 3য় সপ্তাহের ফার্স্ট যে মঙ্গলবারটা হবে সেই মঙ্গলবারে কিন্তু বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হবে বা শুরু হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখে নেই। নেক্সট বলছে সাধারণ সভার কমিটি এবং সহযোগী সংস্থাগুলো কি কি রয়েছে সেটা একটু জেনে নেব। বলছে কার্য পরিচালনার জন্য সাধারণ সভায় মোট 6টি প্রধান কমিটি কিন্তু রয়েছে। তাহলে সাধারণ সভার অধীনে কিন্তু আবার 6টি কমিটি রয়েছে। এবার সাধারণ সভার অধীনে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্থার নাম যদি বলি, ইউনিসেফ, UNICEF, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবা, UNICEF। নেক্সট বলছে UNDP, আরেকটা আছে UNEP। তাহলে সাধারণ সভার অধীনে যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে UNICEF, ইউনিসেফ, দেন রয়েছে UNDP, দেন রয়েছে UNEP। তাহলে এটা কিন্তু সংস্থাগুলো রয়েছে সাধারণ সভার অধীনে। এবার দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা ছবির মাধ্যমে আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি। এখানটায় দেখো ইউনিসেফ যেটা আছে সেটা কিন্তু কি মায়েদের, শিশুদের ওপরে কিন্তু করা হয়েছে। দেন বলছে এটা উন্নয়নমূলক প্রকল্প, যেটা হচ্ছে তোমার UN মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা ডেভেলপমেন্ট কথার মধ্যে লুকিয়ে আছে। ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়নমূলক প্রকল্প। এবং লাস্ট যেটা আছে UNEP, সেটা EP মানে ইউনাইটেড নেশনস তোমার হচ্ছে এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ই ফর এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এখানে দেখো পরিবেশের উপরে একটা ছবি দিয়েছি, ছবির সাথে রিলেট করে জিনিসগুলো পড়ো। তাহলে সাধারণ সভার কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা এখানে খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে রিলেট করে তুমি পড়তে পারো। সেটা হচ্ছে কি, প্রথমটা যেটা বলেছে সেটা চিলড্রেনদের ব্যাপারে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? উন্নয়নমূলক প্রকল্পের ব্যাপারে। নেক্সট কি বলেছে? পরিবেশের ব্যাপারে। তাহলে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে এই যেমন এখানে বলা হয়েছে UN এর 6টি চ্যাপ্টার রয়েছে, প্রধান 6টা কমিটি রয়েছে। এখানে কি কি বলেছে? নিরস্ত্রীকরণের ব্যাপারে বলেছে, এখানে অর্থনৈতিক এর ব্যাপারে বলেছে, দেন রাজনীতির ব্যাপারে বলেছে, সামাজিকের ব্যাপারে বলেছে, প্রশাসনিকের ব্যাপারে বলেছে, আইনের মাধ্যমে বলেছে। তাহলে এগুলো কিন্তু কতগুলো কমিটি। ক্লিয়ার? চলো নেক্সট চলে আসবো পরবর্তী স্লাইডে কি রয়েছে দেখবো। এখানে সাধারণ সভার কাজ কি কি কাজ করে থাকে সেটা জেনে নেব। বলছে প্রথমত শান্তি রক্ষা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় 1 নাম্বার এই লাইনটা থেকে তুমি পেয়ে যাবে, আসবেই পরীক্ষায়, লিখে নিও। কি বলছে? 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব, যেটা ইউনাইটিং ফর পিস রিজলিউশন অনুসারে বিশ্ব শান্তি রক্ষার জন্য সাধারণ সভাকে বিশ্বের সামরিক ব্যবস্থা গ্রহণের কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে?
যে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কবে গৃহীত হয়েছিল, তাহলে বলতে হবে 1950 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। নেক্সট, নির্বাচনের কথা যদি বলতে যাই, সাধারণ সভা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কিন্তু সদস্যদের নির্বাচন করে থাকে। নেক্সট, অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজের মধ্যে কি হবে, সম্মিলিত জাতিপুঞ্জের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা এবং বাজেটের অনুমোদন করা কিন্তু সাধারণ সভার কিন্তু একটা অন্যতম প্রধান কাজ। নেক্সট বলছে সনদ সংশোধন, বলছে জাতিপুঞ্জের সনদ সংশোধনের জন্য কিন্তু সাধারণ সভার উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ মানে কি বলছে এখানটায়, সাধারণ সভার উদ্যোগে কিন্তু আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা পিটিবিটি এবং পারমাণবিক অস্ত্র প্রসার কিন্তু রোধ চুক্তি বা এনপিটি সম্পাদিত হয়েছিল। তাহলে সাধারণ সভার অধীনে কিন্তু এনপিটি এবং পিটিবিটি এই দুটো চুক্তি কিন্তু এর অধীনে হয়েছিল। ওকে, নেক্সট চলে আসবো এর সীমাবদ্ধতা এবং মূল্যায়নের ব্যাপারে। সাধারণ সভার গৃহীত সিদ্ধান্ত বা সুপারিশগুলির কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, এগুলি কেবল সুপারিশ মাত্র। গুরুত্বপূর্ণ 9 লাইন। দেন বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। গুডরিচ সাধারণ সভাকে মূলত একটি বিতর্ক ও আলোচনার ক্ষেত্র, এটা একটু লাইনটা ইম্পর্টেন্ট আছে। বিতর্ক, সাধারণ সভাকে বিতর্ক ও আলোচনার ক্ষেত্র বলে কে সম্বোধন করেছেন, তাহলে বলতে হবে গুডরিচ। নেক্সট বলছে সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান বিশ্বে সাধারণ সভা বিশ্ব বিবেকের কণ্ঠস্বর হিসেবে কিন্তু শান্তিকামী মানুষদের প্রত্যাশা পূরণ করে চলছে। তাহলে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর কাকে বলা হয়, পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে বলতে হবে সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয়। কাকে বিতর্ক আলোচনার ক্ষেত্র বলা হয়, সাধারণ সভাকে বলা হয়। তো এইভাবে করে কিন্তু অবশ্যই লাইনগুলো পড়তে হবে ভালো করে। হ্যাঁ, তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের ডে 3। এর পরবর্তী ক্লাসে আমরা করব নিরাপত্তা পরিষদ, নিশ্চয়ই দ্বিতীয় সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের। আমরা আলোচনা করলাম আজকে প্রথম সংস্থাটি সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে সাধারণ সভা সম্পর্কে। এরপর দিন আমাদের নিরাপত্তা পরিষদ সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে ডে 4 এ। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং স্কুল স্টাডি চ্যানেলটি সবসময় তোমাদের স্কুলের শিক্ষার্থীদের পাশে থাকছে। এবং তোমরা যখন কলেজে উঠবে তখনও কিন্তু আমাদের আলাদা আলাদা চ্যানেল রয়েছে। যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে তুমি পড়াশোনা করো না কেন ওয়েস্ট বেঙ্গলে, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারে আলাদা আলাদা চ্যানেল রয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে কিন্তু পরে বলে দেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।